আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল, বলছেন মির্জা ফখরুল। এদিকে ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। জানাবো গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 21 দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল, বলছেন মির্জা ফখরুল। যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে ওঠানো যাবে ততই দেশের জন্য মঙ্গল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটা কথা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বেশি লড়াই যদি করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত সেটাকে ওঠানো যাবে ততই মঙ্গল। তিনি বলেন, যারা মনে করে যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকার জনগণের সম্পর্কে থাকবে। সেই কারণেই আমরা সংস্কারের অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি। সুতরাং সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, দুইটা একসঙ্গে চলবে। আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা খুব ভালো করে জানেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। আমি নিজেও 112টা মামলার আসামি এবং 13 বার জেলে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সবসময় মনে করি যে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, বিশেষ করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে, আমি মনে করি, দ্য রেসপন্সিবল ফর দ্য কিলিং অব দ্য থাউজেন্ডস অব পিপল। তার বিচার শুরু হয়েছে, আমরা আশাবাদী তার এবং তার সঙ্গে যারা গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসেবে আইনের আওতায় নিয়ে এসে দলই যদি দেখা যায়, দলগত হিসেবে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। ভারী বৃষ্টিতে ডুবেছে উপকূল, ভোগান্তিতে লাখো মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বাড়িঘরে হাঁটু থেকে কোমর পানি। শহর গ্রাম সব সড়কই পানির নিচে। তলিয়ে ফসলি জমি, আমনের বীজতলা, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। মাত্র 1 বছরের ব্যবধানে আবারও ডুবল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো লাখো মানুষ। পানিতে তলিয়ে যাওয়ার বিভিন্ন সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। শুধু চট্টগ্রাম বিভাগ নয়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। দিনভর বৃষ্টিতে স্থবির হয়ে গেছে রাজধানীর জীবনযাত্রা। জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায়। বিপাকে পড়েছেন পথ চলা মানুষ। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। গতকাল দেশে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 440 মিলিমিটার, যা এ মৌসুমে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার পর থেকে বৃষ্টি কমবে। আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তর। মোংলা, কক্সবাজার, পায়রা, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 2024 সালের আগস্টে পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলা। সেই দুর্বিষহ স্মৃতি এখনও তরতাজা। এর ধাক্কা সামলাতে না সামলাতে আবারও বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ফেনী। টানা বর্ষণে ফেনীর বেশিরভাগ সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার বিভিন্ন নদীর পানি। এরই মধ্যে ভেঙেছে 2টি নদীর বেড়িবাঁধ। লোকালয়ে নদীর পানি ঢুকতে থাকায় জেলার নিচু এলাকায় বাসিন্দারা গত বছরের মতো আবার বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে পানি আশঙ্কাজনক হারে বেড়েছে। গতকাল সন্ধ্যা 6টায় মুহুরী নদীর পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীতে পানি বিপদসীমার 12.55 সেন্টিমিটার। পানি বাড়ায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ার সংখ্যা দেখা দিয়েছে। বিকালে সীমান্তবর্তী পরশুরাম উপজেলার পশ্চিম গদানগর এলাকায় সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। এর আগে সকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর পাড় সংলগ্ন সড়ক ভেঙে 2টি দোকান নদীতে বিলীন হয়ে গেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে পানি বাড়ার বিষয়টি নিয়মিত জেলা প্রশাসক থেকে তদারক করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যার সব প্রস্তুতি জেলা প্রশাসন ইতোমধ্যে গ্রহণ করেছে। গতকাল নোয়াখালীতে 189 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। টানা বৃষ্টিতে নাকাল উপকূলীয় জেলা নোয়াখালীর বাসিন্দারা ভারী বৃষ্টিতে ডুবে গেছে জেলা শহর মাইজদির বেশিরভাগ সড়ক, ঘরবাড়ি ও দোকানপাটেও ঢুকেছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরের বাসিন্দাদের অভিযোগ, নোয়াখালীতে জলাবদ্ধতা নতুন নয়, প্রতি বছরই এমনটা হচ্ছে। এর মূল কারণ অপরিকল্পিত ও সরু ড্রেন। আবার এসব ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না, ফলে আবাসিক এলাকা সহ দোকানপাটেও পানি ঢুকছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নোয়াখালীর সুবর্ণচরে পানিতে আমনের বীজতলা তলিয়ে গেছে। চারা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় আছেন কৃষক। আবার অনেকে বীজ ধান ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে বীজতলায় ফেলার সুযোগই পাননি। কৃষকেরা বিপাকে পড়েছেন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 80টিরও বেশি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 21 দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 21 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচিতে রয়েছে 16 জুলাই শহীদ আবু সাইদ ও দলের 2 শহীদ বদিউজ্জামান ও আল রংপুর 3 শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন সহ সারা দেশের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ। 18 জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শ্রমিক গণসমাবেশ। 25 জুলাই নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার সহ গণসমাবেশ। 2রা আগস্ট সকাল 10টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা এবং 5ই আগস্ট গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী সহ অন্যান্য কর্মসূচি। এছাড়া গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলের পোস্টার ও ডাক দিয়ে যায় শীর্ষক কেন্দ্র ও জেলায় জেলায় এখন এসব কর্মসূচি পালিত হবে। নির্বাচন নিয়ে জনমনে আবারও শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। তিনিও জানেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন। এবারের জন্য কেবল সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সাইফুল হক। একই সঙ্গে ফ্যাসিবাদী জামানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার প্রক্রিয়া নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদ সই করতে পারব। সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদ সদস্য আকবর খান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফায় আলোচনা আজ শুরু হবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। এ আলোচনা বলবে 11 জুলাই পর্যন্ত। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 7 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানোর পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেবেন। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় অংশ নিয়ে ইতিমধ্যে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ আশা করছে গত 27 জুন অনুষ্ঠিত প্রথম দফায় আলোচনায় অগ্রগতির উপর ভিত্তি করে দ্রুত একটি চুক্তি সম্পাদন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।